আর এই মুহূর্তে আরো একটা বড় খবরে আমাদের নজর রাখতে হবে, বকেয়া ডিএ। হ্যাঁ, এই বকেয়া ডিএ নিয়ে রাজ্যের তরফ থেকে বড় ঘোষণা করা হলো। কি ঘোষণা করা হলো? কত বছরের ডিএ এখন অবধি বাকি রয়েছে? প্রায় 7 বছর। হ্যাঁ, এবং যারা পেনশনভোগী রয়েছেন তাদের ডিএ এই মাসেই মেটানো হবে, এমনটাই জানানো হচ্ছে সরকারের তরফ থেকে। রাজ্য সরকারের বড় ঘোষণা বকেয়া ডিএ নিয়ে। এক্স্যাক্টলি ঠিক কি ঘোষণা করা হয়েছে আরো ডিটেলে বিষয় জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এই মাসে দিয়ে দেওয়া হবে, কবে থেকে, কিভাবে সরকার এই 7 বছরের বকেয়া ডিএ মেটাবে, কি নির্দেশ দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে, কি জানানো হচ্ছে? দেখো, 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত পেনশন যারা পান, অর্থাৎ পেনশন প্রাপক, তাদের যে বকেয়া এরিয়ারের টাকা বাকি রয়েছে, সেই বকেয়া এরিয়ারের টাকা দেওয়া হবে। আপাতত রাজ্য সরকারের তরফে 50% টাকা বকেয়ার যে টাকা রয়েছে তার মধ্যে থেকে 50% টাকা চলতি মাসেই দিয়ে দেওয়া হচ্ছে। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্তের সঙ্গে বৈঠক করেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা, এবং সেই বৈঠকেই তাদেরকে আশ্বস্ত করা হয় এবং তারপর রাজ্যের তরফে জানানো হচ্ছে যে 50% টাকা চলতি মাসেই দিয়ে দেওয়া হবে পেনশনভোগীদের। 2008 থেকে 2015 সাল পর্যন্ত যে বকেয়া এরিয়ারের টাকা বাকি রয়েছে সেই টাকা দিয়ে দেওয়া হবে। বাকি টাকা অর্থাৎ 50% টাকা চলতি মাসে দিয়ে দেওয়া হচ্ছে, বাকি টাকা ধাপে ধাপে রাজ্য সরকার দিয়ে দেবে। তোমার হয়তো মনে আছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও ঘোষণা করেছিলেন যে পেনশনভোগীদের জন্য রাজ্য সরকার পরিকল্পনা করছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের বকেয়া মিটিয়ে দেওয়া হবে। এবং যখন বাজেট, যেদিনকে রাজ্য বাজেট ছিল, সেদিনও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে চেষ্টা করা হচ্ছে জুলাই মাসের মধ্যেই কিছুটা বকেয়া মিটিয়ে নেওয়ার জন্য। এবং তারপর গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা আসেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্তের সঙ্গে বৈঠক করতে, যেখানে ছিলেন রাজ্যের অর্থ সচিব প্রভাত কুমার মিশ্র, এবং সেই বৈঠকেই তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে চলতি মাসের মধ্যেই যে বকেয়া রয়েছে এরিয়ারের টাকা, তার মধ্যে থেকে 50% টাকা দিয়ে দেওয়া হবে। এবং সেই মোতাবেক ইতিমধ্যেই রাজ্যের অর্থ দপ্তর প্রক্রিয়া শুরু করেছে। বাকি যে 50% টাকা সেটা ধাপে ধাপে রাজ্য সরকার দেবে। একেবারে সোমরাজ যেমনটা বলছিল, আরো একবার আপনাদের জানাই যে রাজ্যের তরফ থেকে বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। পেনশনভোগীরা যারা রয়েছেন তাদের 2008 থেকে 2015 পর্যন্ত ডিএ বকেয়া রয়েছে, আর এই যে 7টা বছরের বকেয়া, এটা রাজ্যের তরফ থেকে মেটানো হবে। আর এ মাসেই অর্ধেক টাকা মেটানো হবে। একটু সোমরাজের কাছ থেকে জানতে চাইবো, সোমরাজ, তুমি যেমনটা বলছিলে যে 50% টাকা দেওয়া হবে, মানে অর্ধেক টাকা মেটানো হবে, তারপর সরকার কি সেই টাকাটা, মানে বাকি টাকাটা, বাকি 50% ধাপে ধাপে দেবে? একদমই, দেখো, 50% টাকা চলতি মাসেই দিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই অর্থ দপ্তরের তরফে গোটা প্রক্রিয়াও শুরু করা হয়েছে। সরাসরি পেনশনভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে যাবে। 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত যত বকেয়া টাকা তারা পান, অর্থাৎ এরিয়ারের টাকা পান, সেই টাকা চলতি মাসেই দিয়ে দেওয়া হবে, সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। বাকি টাকা দিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে, সেটা ধাপে ধাপে দেওয়া হবে, সেটাও পরবর্তীতে রাজ্যের অর্থ দপ্তর জানিয়ে দেবে। তেমনটাই গতকাল যে বৈঠক হয় সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে, সেই বৈঠকে তাদেরকে জানানো হয় এবং তারপরেই রাজ্যের অর্থ দপ্তরের তরফে গোটা প্রক্রিয়া শুরু করা হচ্ছে। মনে করা হচ্ছে 28শে জুলাইয়ের মধ্যেই এই বকেয়া টাকা পেয়ে যাবেন পেনশনভোগীরা। 2008 থেকে 2015 সাল অর্থাৎ 7 বছরের যে এরিয়ারের টাকা পেনশনভোগীরা পান, সেই টাকা পেয়ে যাবেন চলতি মাসের 28 তারিখের মধ্যেই। বেশ, চলতি মাসের 28 তারিখের মধ্যেই 50% টাকা পেয়ে যাবেন যারা পেনশনভোগীরা রয়েছেন, যাদের ডিএ বকেয়া রয়েছে। কত বছরের? 7 বছরের বকেয়া মেটানো হবে রাজ্যের তরফ থেকে 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত। এবং এ মাসে যেমনটা সোমরাজ আমাদের জানাচ্ছিলেন, 28 তারিখের মধ্যে, 28শে জুলাইয়ের মধ্যেই অর্ধেক টাকা মেটানো হবে, বাকি টাকা ধাপে ধাপে মেটাবে সরকার। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ রয়েছেন আমার সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলা স্টুডিও থেকে। সোনিয়া কথা বলছি। গতকাল প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠকে আপনিও ছিলেন, কি আশ্বাস পেলেন রাজ্য সরকারের তরফ থেকে? দেখুন, এটাকে নিয়ে মানে গ্রান্টিং এড সহ কলকাতা কর্পোরেশন এরিয়ার ব্যাংক থেকে যারা পেনশন পান তাদের সবার বকেয়া মেটানো নিয়ে একটা জটিলতা ছিল। আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই জটিলতা মেটানোর আবেদন জানাই। তখন মুখ্যমন্ত্রী ওনার উপদেষ্টার সাথে বৈঠক করার পরামর্শ দেন। আমরা সেই মোতাবেক বৈঠকে বসি এবং সেখানে ওনারা টেকনিক্যাল কিছু কথাবার্তা বলেছিলেন। তখন আমরা বলি যে দেখুন, এই টেকনিক্যালিটির জন্য কর্মচারীদের মানে বকেয়া মেটানো থেকে
মানে তারা অধিকার থেকে বঞ্চিত হতে পারেন না, এগুলোকে ইমিডিয়েটলি ছাড়তে হবে। তখন আমরা বৈঠকে একটা ঐকমত্যে আসি যে আপাতত যা পাওনা, যা প্রাপ্য, সেই প্রাপ্যের 50% তারা অ্যাডহক বেসিসে মিটিয়ে দেবেন, এবং এই অ্যাডহক বেসিসে মিটিয়ে দেওয়ার পরে তারপর সমস্ত কিছু টেকনিক্যালিটিস গুলো ফাইনাল হলে তখন আবার সমস্ত কিছুটা ঠিক করা হবে। এইভাবেই মানে কথাবার্তা হয়েছে আর কি। সুতরাং মানে আমরা উদ্যোগ নিয়েছি সংগ্রামী যৌথ মঞ্চ, এবং সেই উদ্যোগে সরকার সাড়া দিয়েছেন এবং একটা সুষ্ঠু সমাধানের দিকে এই পুরো জটিলতাটা মানে কাটার দিকে যাচ্ছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারের মুখ্য উপদেষ্টা মাননীয় সুব্রত গুপ্ত মহাশয়কে মানে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের এই সদর্থক ভূমিকার জন্য। ধন্যবাদ জানাবো আপনাকে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কমিশনের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় দুটি চিঠি কমিশনকে পাঠিয়েছিলেন এবং সেই চিঠির উত্তরের জন্যই কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কমিশন চিঠি পাঠালেন? কি রয়েছে কমিশনের পাঠানো চিঠিতে? আরো বিস্তারিত এই বিষয়ে জানার চেষ্টা করি। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, একটু পিছন দিকেও ফিরে যাব। 15 তারিখ 22 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠি কমিশনকে দিয়েছিল সেই চিঠিতে কি ছিল এবং কি কারণে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও কমিশনের তরফ থেকে চিঠি পাঠানো হলো, সেই চিঠিতেই বা কি রয়েছে? দেখো, গত 15ই জুন এবং গত 22শে জুন যে চিঠি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনকে লেখেন, সেখানে 15ই জুন যে চিঠিটা দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছে যে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে যাবতীয় কমিউনিকেশন বা যোগাযোগ রাখবেন দুজন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়ান। তারপর 22শে জুন যে চিঠিটি দেওয়া হয়েছিল সেখানে গত 20 জুন তৃণমূল কংগ্রেস অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন যে 20 জুন বিকাল 4:30টার সময় একটি বৈঠক হয় এবং সেখানেই তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি তৈরি করা হয়। সেই ওয়ার্কিং কমিটিতে কারা কারা রয়েছেন তাদের নামসহ বিস্তারিত তথ্য অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 করে জাতীয় নির্বাচন কমিশনকে পাঠানো হয়। এবারে তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির অর্থাৎ নব্য তৃণমূল, তারা জাতীয় নির্বাচন কমিশনকে তাদের তরফেও চিঠি পাঠানো হয়। সেখানেও তারা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন অরূপ রায়কে সামনে রেখে কি কমিটি তৈরি করা হয়েছিল ন্যাশনাল ওয়ার্কিং কমিটি, তারও চিঠি পাঠানো হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠি পাঠানো হয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে 15ই জুন এবং 22শে জুন, এই দুটি চিঠি, তার প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছে। আগামী সোমবার বিকেল 5:30টার মধ্যে উত্তর দিতে বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠিটি লিখেছে সেই চিঠির প্রেক্ষিতে তথ্য সহ প্রমাণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে 6 তারিখ বিকেল 5:30টার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনকে। এবং জাতীয় নির্বাচন কমিশন যে চিঠিটি লিখেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, সেই চিঠির কপি পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এবং কোন ঠিকানায় পাঠিয়েছে? 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এই ঠিকানায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠির কপিও পাঠানো হয়েছে। শুধু তাই নয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে উত্তরটি দেবেন তথ্য প্রমাণ সহ, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন দিয়েছে। বেশ, আর এবার নজর রাখবো উস্কানিমূলক বক্তব্যের জন্য হুমায়ুন কবির, তার বিরুদ্ধে মামলা হয়। গতকাল আমরা কি দেখেছিলাম? শক্তিনগর থানায় কিন্তু হাজিরা দেননি হুমায়ুন কবির, হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। আর আজ তিনি রেজিনগর থানায় হাজিরা দিয়েছেন। আজ তিনি রেজিনগর থানায় পৌঁছন হুমায়ুন কবির। কেন, তার বিরুদ্ধে কি অভিযোগ? উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ। রনকের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। রনক, আজ থানা থেকে বেরিয়ে হুমায়ুন কবির তাহলে কি বললেন? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, আবারও তাকে এই রেজিনগরের মামলায় আগামী 14 তারিখ বেলা 11টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। এবং তিনি যেটা বললেন যে দীর্ঘক্ষণ প্রায় 4 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং 10 পাতার প্রশ্নমালা নিয়ে পুলিশের অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এবং শুধুমাত্র রেজিনগরে এই উস্কানিমূলক মন্তব্য নয়, হুমায়ুন কবিরের আগে একাধিক জায়গায় এই ধরনের এরকম উস্কানিমূলক মন্তব্য করে, সেই মন্তব্য নিয়েও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেন এই ধরনের মন্তব্য তিনি করেন বা এই মন্তব্যের পেছনে তার কি উদ্দেশ্য রয়েছে, গোটা বিষয়টা নিয়ে 4 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং তার যে বয়ান বা তার যে জিজ্ঞাসাবাদে তার যে কথা, তাতে পুলিশের কিন্তু অসঙ্গতি লেগেছে কিছু। এই কারণেই তাকে আবারও তলব করা হয়েছে আগামী 14 তারিখ এই রেজিনগরের মামলায় তাকে 11টার মধ্যে আবারও রেজিনগর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বেশ রনক, একবার দর্শকদের শোনাবো।
হাজিরার পর হুমায়ুন কবির কি বলেছেন একবার শুনুন। ওনাদের প্রচুর প্রশ্নমালা ছিল, বললাম তো 10টা পেজের প্রশ্ন, এক একটা পেজে 7টা 8টা করে কোশ্চেন ছিল। 4 ঘন্টা একটা মানুষের সাথে জিজ্ঞাসাবাদ করলে কতটা প্রশ্ন হয়, তার মধ্যে কি ছিল কি আছে এটা আমি আপনি যখন থানায় তখন আপনি একটা মন্তব্য করেছিলেন, সেটা হচ্ছে বিজেপির পতাকা ধরার লোক থাকবে না। সেটা দেখলাম আপনার বাড়ির সামনে বিজেপির কয়েকজন কর্মী সহ তারা পতাকা নিয়ে চলে গেছে। করতেই পারে, আমার বাড়িতে তো লাগাইনি, আমার বাড়ির সামনে যে খুশি লাগাতে পারে। তাদেরকে বলবেন যতই পতাকা লাগা, আমার যে বুথ আছে সেই বুথে আমি 1665 ভোটের ভিতরে একাই 1400 লিড পেয়েছে, আবার আগামী দিনে 1500 লিড পাবো যত পতাকা লাগা। এই যে তিনি গতকাল হাজিরা দিলেন না, আজ থানায় গেলেন, আবারও 14 জুলাই তাকে তলব করা হলো তার উস্কানিমূলক বক্তব্যের জন্য। সেই বিতর্কিত মন্তব্য কি বলেছিলেন হুমায়ুন কবির আরো একবার শোনাবো। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। 1000 লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব।